ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে সব ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর ঈদের বিশেষ আয়োজন ঈদ আড্ডা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাজহারুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন এমন একজন ব্যক্তি যিনি একাধারে শিক্ষক, সাংবাদিক এবং বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মিয়া গোলাম পরোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ঈদ আড্ডা অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকেও ঈদ মোবারক এবং স্বাগতম। আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। শুক্রিয়া, ঈদ মোবারক। শুরুতেই যে বিষয়টি আমাদের জানা সেটি হচ্ছে যে সাধারণ মানুষের একটা চিন্তা হচ্ছে যে যখন ঈদ আসে তখন তারা সাধারণত গ্রামে যায়, আত্মীয় স্বজনের সাথে ঈদ করে, কিন্তু তারা গিয়ে টেলিভিশনগুলোতে দেখে যে রাজনীতিবিদরা জনগণ বা পরিবার ছেড়ে ঈদ করে। তাদের একটা আসলে কৌতূহলের জায়গা, সেটি হচ্ছে যে রাজনীতিবিদদের ঈদ কেমন কাটে। সেক্ষেত্রে আপনার ঈদ আসলে কেমন কাটে একজন রাজনীতিবিদ হিসাবে? ধন্যবাদ। আমার ঈদ, যেহেতু আমি রাজনীতি করি এবং একটা আদর্শিক সংগ্রাম, আমাদের রাজনীতি আর অন্য প্রচলিত আর 2-4টা রাজনৈতিক দলের সাথে মেলে না, ব্যতিক্রম। তবুও রাজনীতি জনগণকে নিয়ে, জনগণের সঙ্গে। তো আমরা চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি যে ঈদ আসলে নিজের এলাকায় চলে যাওয়া, নিজের বাড়িতে, নিজের জন্মস্থান, জন্মভূমিতে চলে যাই এবং সেখানে নিজের ঈদগাহে আমি ঈদের নামাজ আদায় করি। আমার গ্রামবাসীর, প্রতিবেশী, আমার উপজেলা, আমার জেলা এলাকাবাসীর সঙ্গে আমি গেট টুগেদার করি, শুভেচ্ছা বিনিময় করি এবং তারা আমাকেও কাছে পায়, আমিও তাদেরকে কাছে পাই। কিন্তু আনফর্চুনেটলি বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের 15 বছরে 7.5 বছর তো আমি কারাগারে। ফলে 7.5 বছরে কতটা ঈদ আমার জেলে হয়েছে, স্বজনকে ছেড়ে, পিতামাতা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, পরিবার, সংগঠনের ভাই বোন থেকে বিচ্ছিন্ন অবস্থায় আমাকে তো ধরেন এই 7.5 বছরে অন্তত 15-16টা ঈদ আমার কারাগারে কেটেছে। তার আবার অভিজ্ঞতা ভিন্ন। তো এবারই আমরা একটা মুক্ত বাংলাদেশে ঈদুল ফিতরের আনন্দ এনজয় করতে যাচ্ছি। ইনশাল্লাহ আমিও আমার নির্বাচনী এলাকা খুলনা জেলার ফুলতলা উপজেলার ডুমুরিয়া এবং ফুলতলায় আমার বাড়ি শিরোমণি গ্রামেই যাব ইনশাল্লাহ। এবং কারাগারে থাকতে আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার আপন অনেক আত্মীয় স্বজন বিদায় নিয়েছেন, মা অসুস্থ হয়ে আছেন। ফলে আমাকে সেখানে গিয়ে তাদের সঙ্গে মিলিত হওয়া, আর বড় পরিবারের আমি সবার বড়, এই জন্য আমি না গেলে সবাই যেন ঈদের আনন্দটা এনজয় করতে পারে না। ফলে এই 2025-এর ঈদুল ফিতর আল্লাহ যদি তৌফিক দেন, আমি বাড়িতে গিয়ে আমি ঈদ করব এবং আমার নির্বাচনী এলাকার সাধারণ জনগণের সাথে, ভোটারের সঙ্গে আমি ইনশাল্লাহ মিলিত হব। আমরা একটু শৈশবে ফিরে যেতে চাই। আজকের মিয়া গোলাম পরোয়ার এবং শৈশবের মিয়া গোলাম পরোয়ারের মধ্যে নিশ্চয়ই অনেক পার্থক্য আছে। শৈশবের ঈদটা মূলত আপনার কিভাবে কাটতো, সেই সময়ের ঈদ আর বর্তমান দায়িত্বশীল অভিভাবক হিসাবে ঈদের কতটুকু ব্যবধান দেখেন, সেই সময়গুলো মিস করেন কিনা? ধন্যবাদ। আসলে আমার শুধু নয়, আমার মানে সকলের শৈশবের প্যাটার্নটা একটু ভিন্ন থাকে। আমিও ছোটোবেলায় আমার শৈশব, আমি যখন স্কুলে পড়েছি, প্রাইমারি, হাই স্কুল, ইভেন কলেজে কেবল গিয়েছি, এই সময়গুলোতে তো বয়সের ম্যাচুরিটি এতটা নয়, পলিটিক্যালি এতটা ম্যাচিউর নই। ফলে ছোটোবেলা থেকে আমি কিছুটা সংস্কৃতি মনা, খেলাধুলা, আমি ফুটবল খেলতাম, হাডুডু খেলতাম। আমি স্কুল জীবনে সাংস্কৃতিক প্রতিযোগিতা, বক্তব্য, বিতর্ক, ইভেন নাটক, গান, এর সাথে আমার ছাত্র জীবনে খুব সম্পর্ক ছিল। কিছুটা সংগঠক বলতে পারেন। আমার ছোট্ট একবেলায় স্কুলে থাকতে আমার একটা সংঘ ছিল, সবুজ সংঘ, আমি তার সেক্রেটারি ছিলাম। ফলে লোকদেরকে নিয়ে চলা, লোকদেরকে নিয়ে নেতৃত্ব দেওয়া, এটাই আমার অভ্যাস ছিল। তো ঈদ আসলে আমার আব্বা আম্মা, আমি পরিবারের বড় হওয়ার কারণে আমাদের জন্য যতটুকু সাধ্য অনুযায়ী একটু নতুন জামা, জুতা, ভালো কাপড় চোপড় দিতেন। আমরা আনন্দ এনজয় করতাম আমার সহপাঠী, সহকর্মী, বন্ধু বান্ধবদেরকে নিয়ে। আমাদের ঈদের কেনাকাটাগুলো যথাসম্ভব লুকিয়ে রাখতাম, ঈদের দিন আসলেই পরবো, কেউ দেখবে না। এটা একটা এক্সেপশনাল এনজয়মেন্ট আমাদের ছিল। আমরা ঘোরাঘুরি করেছি, ঈদগাহে গিয়েছি,
ঈদের নামাজ শেষে হয়তো মিষ্টির দোকানে কেনাকাটা করেছি, মিষ্টি খেয়েছি, আবার বন্ধুরা দল বেঁধে ছবি তুলতে গেছি, তখন স্টুডিওতে ছবি তুলতো, হ্যাঁ, ছবিগুলো দেখে ভালো লাগতো। তো এইভাবে আমরা আমাদের শিশুকাল, আমাদের কৈশোর, এইভাবে আমরা কেটেছি এক ধরনের উচ্ছলতা, একটা আনন্দ, এবং সেটা খুব নির্মল একটা আনন্দ। তখন তো রাজনীতির কোনো মানসিক চাপ নেই, সংসারের চাপ নেই, শুধু স্কুল লেখাপড়া করেছি আর আনন্দকে পুরোপুরি এনজয় করেছি। সেই সময়টা হচ্ছে যে একেবারে বন্ধু বান্ধব যাদের সাথে আড্ডা মেরেছেন, ঘুরেছেন, সময়ের পর সময় গিয়েছে, সেটা কোনো টেনশন ছিল না। নিশ্চয়ই সেই সময়গুলো আসলে অনেক মিস করেন, এটাই স্বাভাবিক। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনার পুরাতন বা শৈশবের যে সার্কেলটা, সেই সার্কেলটার সাথে আপনার যোগাযোগ আছে কিনা, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় কিনা? হ্যাঁ, ভালো কথা আপনি স্মরণ করলেন। আমরা তো এই প্রশ্নের কারণে কিছুটা পেছনে ফিরে গেলাম, একটা নস্টালজিক জীবন। আমার মাঝে মাঝে স্মরণ হয় আমার সঙ্গে যারা স্কুল জীবনে সহপাঠী ছিল, তাদের অনেকেই মৃত্যুবরণ করে চলে গেছে। ওদের কথা স্মরণ করি, 2-4 জন বেঁচে আছে। তো এলাকায় গেলে ওদের সঙ্গে দেখা হয়, খুবই আপন অনুভব করি। মনে হয় যেন আবার সেই ছোটোবেলায় ফিরে গেছি। ওদেরকে পেলে এই বয়স, এই রাজনৈতিক জীবনটা যেন আর স্মরণে থাকে না। তুই মি করে কথা বলি, এই তুই কেমন আছিস, হ্যাঁ, লোকেরা চারিদিকে যারা শোনে তারা একটু বিস্মিত তাকায়, আরে এত বড় একটা মানুষ ওনার তুই বলে ডাকে। এক্স্যাক্টলি, সেটা আসলে একটা একটা ভিন্ন প্রেক্ষাপট। স্বাদ, সম্পর্কের এ স্বাদ। এরকম কিছু বন্ধু বান্ধব আমাদের আছে। আমার স্কুল যেখানে আমি পড়েছি, স্কুলেও মাঝে মাঝে যাই, নানান অকেশন, খেলা, ক্রিকেট, ওরা আমাকে দাওয়াত দেয়, অতিথি হিসেবে হয়তো যাই। তো সেই জন্য সেই সময়কার আনন্দ, সেই সময়কার স্মৃতিটা একটা নির্মল আনন্দ, একটা উচ্ছলতা, একটা আবেগ, একটা চঞ্চলতা, ছোটোবেলার যে ছোটাছুটি ভিন্নতা, এটা স্মরণ করলে কিছুক্ষণ ভালো থাকা যায়। এই রাজধানী ঢাকা, রাজনীতির সংকট, পারিবারিক এবং ভূ রাজনীতি, আন্তর্জাতিক নানান বিষয়, একজন পলিটিক্যাল লিডার হওয়ার কারণে যেগুলো আমাদেরকে ভারাক্রান্ত করে, মানসিক চাপে রাখে, আমার ওই সব জগতে ফিরে গেলে কিছুক্ষণের জন্য এই চাপ থেকে আমি ফ্রি থাকি, মুক্ত থাকি। আরেকটা বিষয় জানতে চাই যে আপনারা যখন প্রাইমারি স্কুলে যেতেন সেই সময় শিক্ষকদের একটা বাড়তি চাপ থাকতো, কিরকম যে কে ক্লাস থেকে আজকে চলে গিয়েছে, তাকে ধরতে হবে, পরের ক্লাসে তাকে একটু ব্যত্রাঘাত করতে হবে, এটা একটা আমরাও খেয়েছি। সেই জায়গায় সেই শিক্ষকদের আসলে মানে শিক্ষকদের নিশ্চয় হয়তো অনেকে বেঁচে নেই, সেই সময়গুলো যদি একটু আমাদের না, একদম ঠিকই বলেছেন, ভালো কথা মনে করে দিয়েছেন যে আমার বাড়ির পাশেই আমার, তখন তো এরকম বেসরকারি বা সরকারি বড় বাকায়দা বড় স্কুল আমার ওখানে ছিল না, একটু দূরে ছিল। প্রাইমারি স্কুলে যাওয়ার আগে আমার বাড়ির কাছে একটা পাঠশালা ছিল, ওখানে আমি ক্লাস 1, 2, 3 পড়েছি। তো যদি আমি স্কুলে না যেতাম তো লোক পাঠা দিত ধরার জন্য। আবার যদি কোনো পড়াশোনা ভালো না হতো, কোনো পরীক্ষা খারাপ করলাম, তো দেখা গেল যে স্যারের সঙ্গে আব্বার কোথাও বাজারে হাটে দেখা হয়েছে, ধরে নালিশ করেছে। আব্বা বাড়ি এসে বলছে তোর স্যার আমাকে নালিশ করেছে, তুমি পড়া ভালো পারোনি, তোমার পরীক্ষা এটা হয় নাই। এটা একটা আলাদা জীবন ছিল এবং কোনো রকম রেহাই পাওয়া যেত না স্কুল কামাই করে। তো কঠোর শাসনের মধ্যে ছিলাম আমি। খুব শ্রদ্ধার সাথে সেসব শিক্ষকদেরকে স্মরণ করি। তাদের অনেকেই ইন্তেকাল করেছেন, কেউ খুব বার্ধক্যে এসেছে, এখনও গেলে দেখা হয়, পরোয়ার বলে ডাক দেয়। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগে, তারা খুব স্নেহ করে। এবং আসলে শিক্ষকতার পেশা, এইসব কারণে আমি লোকদেরকে নানান সামাজিক অনুষ্ঠানে বক্তৃতায় বলি যে রাজনীতিবিদরা যত বড়ই হোক, দেশের প্রাইম মিনিস্টার হন, মিনিস্টার হন, প্রেসিডেন্ট হন, আপনি যখন বাড়িতে যাবেন, প্রাইমারি স্কুলের টিচার যে ছিল তাকে যদি আপনি রাস্তায় দেখেন তো স্যার বলে আপনি সালাম দেন। দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার কাউকে তো স্যার বলে না, কিন্তু প্রাইমারি স্যারকে দেখলে স্যার বলা লাগে, সে একটা অন্যরকম অনুভূতি, বিরাট ব্যাপার। এই শিক্ষকদের যে সম্মান, যে মর্যাদা সমাজে আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, এটা বিরাট ব্যাপার। আমার কিছু স্যাররা এখনও জীবিত আছেন, খোঁজখবর নেন, আমি এলাকায় গেলে খোঁজখবর নেই, এটা একটা ভালো ব্যাপার। এবং ঈদে হয়তো আমার অনেক শিক্ষকদের সঙ্গে দেখা হতে পারে, অনেকে ইন্তেকাল করেছেন। আমরা সেই শিক্ষকদের জন্য দোয়া করি। আরেকটা বিষয় যে মিয়া গরম পড়ার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি খেলাধুলার কথা বলছিলেন, যে বিভিন্ন খেলা এবং সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে আপনি জড়িত ছিলেন, তার প্রমাণ আমরা এখনও মাঝে মধ্যে দেখতে পাই, আপনার সেই বক্তৃতার মাধ্যমে অনেক কিছু খুঁজে পাই। আরেকটা বিষয় হচ্ছে যে এই খেলাধুলা করতে গিয়ে আমরা কখনো দেখেছি অনেকের সাথে ঝগড়া হয়, আবার কখনো হচ্ছে একটা দল পক্ষ হয়ে আরেকটা দলের সাথে ঝগড়া, আবার কিছুক্ষণ পরে মিশে যাওয়া। এই যে খেলাধুলাগুলো, গ্রামের যে খেলাধুলাগুলো, সেই বিষয়গুলোর মধ্যে আপনি কোন খেলাগুলোকে বেশি পছন্দ করতেন এবং আপনি বলতে পারেন যে এই খেলাটা আমি সবচেয়ে বেশি ভালো ছিলাম? আমি একটা সময় পর্যন্ত হাডুডু খেলাটাকে আমার খুব প্রিয় খেলা মনে করতাম। হাডুডুতে আমি
ও প্লেয়ারকে ধরতে পারতাম, ধরতে খুব ধরতে পারতাম। ছুটে যাওয়ার কোনো সুযোগ হ্যাঁ, নেই। বড় আমার চেয়ে বয়স হয়তো ডবল লোক, কিন্তু আমি বলতাম যে আমি ওনাকে ধরবো, চলে যেতাম, ব্যাকে খেলতাম, ধরতাম। তো এটা একটা ছিল। পরে এসে আমার একটা ক্লাব ছিল, পরে এসে আমরা ফুটবল খেলায় চলে গেলাম। আমাদের একটা টিম ছিল, আমরা বিভিন্ন জায়গায় লিগ খেলায়, টিম খেলায় খেলতে যেতাম। তো এরকম খেলাধুলা। পরবর্তীতে বড় হয়ে যখন কলেজে গেলাম, ব্যাডমিন্টন খেলায় চলে গেলাম। এরকম ক্রিকেট আমি কখনো খেলিনি, খেলা দেখতে আমার ছেলেপেলেরা এখন দেখে, ওটা নিয়ে সময় কাটায়। তো আর ওই সময় আমাদের সময় তো ক্রিকেট অত জনপ্রিয় ছিল না। ছিল না। একটা বিষয় হচ্ছে, আপনি যেহেতু একজন রাজনীতিবিদ হিসেবে আপনাকে দেশের বিভিন্ন জায়গায়, দেশের বাইরে অনেক সময় যেতে হয়। তো এই যে ব্যস্ততার সময় আপনাকে হয়তো বা পরিবারকে সেই অনুযায়ী প্রত্যাশিত সময় আপনি হয়তো বা দেওয়া হয় না। এই যে রাজনীতি করতে গিয়ে পরিবার থেকে দূরে থাকা বা ঈদের বিভিন্ন সময় তাদের কাছ থেকে দূরে থাকা, এইগুলো নিয়ে পরিবারের মধ্যে মান অভিমান আছে কিনা, যে আপনি আমাদেরকে পর্যাপ্ত সময় দিচ্ছেন না, বা এই ধরনের কোনো প্রশ্ন তারা কখনো তুলেছে কিনা? না, আলহামদুলিল্লাহ আমার পরিবারটা ধরতে পারেন, আমি যে আদর্শের শিক্ষা পেয়ে বড় হয়েছি, আমার স্ত্রী সন্তান, ইভেন আমার আব্বা মা যাদের ওসিলায় আমি দুনিয়াতে এসেছি, আমাদের একটা ইসলামিক আদর্শিক পরিবার হিসেবেই আমরা ভাই বোন, বড় পরিবার, 10 ভাই বোন আমরা, আব্বা মা। তো আব্বা জেলে থাকতে ইন্তেকাল করলেন। তো আমার এই যে ইসলামী আন্দোলনে এসে বিদেশ সফরে যাওয়া, লং টাইম বাড়িতে যেতে না পারা, আমার তো ধরেন 7.5-8 বছরের জেলে এমন হয়েছে যে একটানা 3.25 বছর আমি জেলে, কখনো 1 বছর, কখনো 9 মাস, 10 মাস দেশের বাইরে গিয়েছি। তো কখনো আমার এই বাসায় যেতে না পারা নিয়ে কারোর কোনো রাগ, মান অভিমান, কষ্ট, প্রশ্ন আমাকে কেউ কখনো করেনি। তারা মনে করতো যে আমি যে মিশনারি জীবনে আমি আছি, এটা আমার দায়িত্ব পালনের জন্য প্রয়োজন, এটাকে একটা দিনই কাজ মনে করে, এটাকে একটা ইবাদত মনে করে তারা এটাকে মেনে নিয়েছে, সবর করেছে। তার মানে আপনার এই পলিটিক্যাল সাপোর্টটা ফ্যামিলিগতভাবে ছিল, তারা আপনাকে সাপোর্ট করেছে। জি, আমরা আবারও আপনার কাছে ফিরবো। দর্শক, এই পর্যায়ে সময় হলো একটি ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর ঈদ আড্ডা অনুষ্ঠানে। আপনারা জানান আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী। বিরতির পর আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে আমরা এতক্ষণ আপনার শৈশব নিয়ে কথা বলছিলাম, আপনার রাজনীতির শুরু নিয়ে কথা বলছিলাম। আপনি যে কথাটা বলছিলেন যে আপনার রাজনৈতিক জীবন থেকে যে আপনি শুরু করেছেন, সেটা পরিবারের একটা সাপোর্ট ছিল। আমরা যে জিনিসটা এখন জানতে চাইবো সেটি হচ্ছে যে আপনি ছাড়া আপনার পরিবারের অন্য কেউ রাজনীতিবিদ আছেন কিনা, বা আপনার পরিবারের মোট সদস্য কজন, যারা আসলে কে কোথায় আছেন, তাদের জীবন সম্পর্কে। ভালো প্রশ্ন এবং ভালো স্মৃতি মনে করে দিলেন। আমার ফুল পরিবার হচ্ছে পলিটিক্যাল ফ্যামিলি। আমার আব্বা মা তো পুরাতন মুরব্বী মানুষ, আব্বা ইন্তেকাল করেছেন। তারা আমাদের সংগঠনের আসবার পেছনে, দায়িত্ব পালনের পেছনে তাদের বিরাট দোয়া এবং ভূমিকা, অনুপ্রেরণা ছিল। এরপরে আমার ভাইদের প্রসঙ্গে যদি আসি, আমার সব ভাইরা সংগঠনের সাথে সম্পৃক্ত। 5 ভাই আমার, 5 বোন। তার মধ্যে আমার একজন বোন ইন্তেকাল করেছে। তো আমার ইমিডিয়েট ছোট ভাই, সে ছাত্রনেতা ছিল, ইসলামী ছাত্র শিবিরের গোলাম কুদ্দুস, খুলনা মহানগরীর শিবিরের সভাপতি ছিল। এখন সে জামাত ইসলামের খুলনা জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কলেজ অধ্যাপনা করে কেবল রিটায়ার করলো। তারপরের ভাইও সে শিবির করতো, মাঝখানে সে একটু চাকরি বাকরির কারণে দেশের বাইরে গিয়েছিল। এখন দেশে এসে সে আবার ব্যবসা বাণিজ্য করে। তারপরের ভাই আমার সেনাবাহিনীতে চাকরি করতো, সিনিয়র ওয়ারেন্ট অফিসার। সে রিটায়ারমেন্টে যাওয়ার পরে সেও রাজনীতিতে সক্রিয়, ঢাকা শহরেই থাকে, গোলাম মঞ্জুর। আমার থার্ড ভাই ছিল গোলাম খায়ের। 5th যেটা ছোট, সেও ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগরী, সেও সভাপতি ছিল, কেন্দ্রীয় নেতা ছিল। এখনও সে জেলা জামাত ইসলামীর সাথে কাজ করে, সে একটা জবে আছে। এইভাবে বোনেরাও সব সংগঠনের সাথে। তারপরে আপনার পুরো ফ্যামিলিটা পলিটিক্যাল। আমার বোন তো 5 জনের 1 জন ইন্তেকাল করেছে, আর 4 জন জীবিত, সবাই জামাত ইসলামী রুকন। এবং আমার বোনেরা জেলও খেটেছে, বোনেরা গ্রেপ্তার হয়েছে, ভাইয়েরা গ্রেপ্তার হয়েছে। মানে যাকে বলে রাজনৈতিক পরিবার। তার মানে শৈশব থেকে এই আপনি রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন এবং তাদেরকে দেখেই আপনার মূলত রাজনীতিতে আসা। আরেকটা বিষয় জানতে চাই, আপনি এখন একটা দলের বড় দায়িত্ব পালন করছেন। বড় বড় রাজনীতিবিদদের দেখা যায় তাদের পূর্বসূরীদের কাউকে না কাউকে তারা আদর্শ হিসাবে ধরে তারা রাজনীতিতে দেখে উৎসাহিত হয়। আপনার রাজনৈতিক জীবনে আপনি কাকে দেখে উৎসাহিত হয়েছেন? আপনি কাকে মূলত, যে আমার তাকে তার রাজনীতির স্টাইল বা তার এই আদর্শগুলো ভালো লাগে, এমন বিশেষ ব্যক্তি আছে কিনা? ধন্যবাদ।
এই প্রশ্ন আমাকে কেউ কখনো করেনি, মানে এই ধরনের প্রশ্ন, এটা আমার দিস ফার্স্ট টাইম। তো আমার কোনো বলতে কষ্ট নেই, এই প্রশ্নের জবাব আমার কাছে মেন্টালি আমি রেডি, আমার মাইন্ডসেট আছে। আমি নিজে অনেক সময় ভাবি এবং ব্যক্তিগত আলাপচারিতায় এটা বলি যে সংগঠন শেখা, এটা আদর্শ জীবন এবং পরিচ্ছন্নতা, নৈতিকতা, আদর্শ সংগঠক এবং রাজনীতির ক্ষেত্রে ম্যাচুরিটি। আমি যে ইসলামী আন্দোলন করি সেই দিক থেকে তো আমার প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার মডেল, লিডারশিপের মডেল, আদর্শের মডেল, নৈতিকতার মডেল, ধৈর্যের মডেল, পরীক্ষার মডেল। কিন্তু বাংলাদেশে আমরা ইসলামী আন্দোলন করতে এসে আমি যাকে একেবারে কি বলবো শিক্ষক হিসেবে অনুসরণ করেছি সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির। আমি যখন জামাত ইসলামীতে রোকন হয়েছি তখন এসে যিনি আমির পেয়েছে ওনাকে অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। তিনি ভাষা সৈনিক, তিনি ডাকসুর জিএস ছিলেন, তিনি মজলুম জননেতা ছিলেন। অন্যায়ভাবে তার নাগরিকত্ব হরণ করেছিল শেখ মুজিব সরকার। উচ্চ আদালতে লড়াই করে তিনি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের রায়ে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে অত্যন্ত সম্মানের সঙ্গে তিনি রাজনীতি করেছেন, দেশ বিদেশ সফর করেছেন। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে, যে অপরাধের সাথে তিনি কখনোই যুক্ত নন, সাজানো বানানো বাদী এজাহার মামলা বিচারক ট্রাইব্যুনাল করে তাকে কারাগারে নিয়েছিল। তিনি কারাগারে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করে চলে গিয়েছেন, প্রায় 90 আপ ওভার এজে চলেছেন। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তার প্রতিটি বক্তব্য, তার বই তিনি লিখেছেন, প্রচুর তাফসীর করেছেন। তিনি যখন আমাদের কোনো প্রশিক্ষণ প্রোগ্রামে বক্তব্য রাখতেন আমি সব তার ফলো করতাম। তার বসা, তার খাওয়া, তার পোশাক পরা, তার টুপি মাথায় দেওয়া, কীভাবে তিনি হাসতেন, কীভাবে তিনি চলতেন, কীভাবে নামাজ পড়তেন, মানে সব কিছুই ছিল আমার কাছে খুব আকর্ষণীয়। সেদিক থেকে ইসলামী আন্দোলনের অনুপ্রেরণা এবং তার ইমানি যে দৃঢ়তা আমি দেখেছি। সাংবাদিকদের ইন্টারভিউতে এই কঠিন সময় তাকে প্রশ্ন করেছে যে আপনার বিরুদ্ধে যেসব অভিযোগ, আপনার তো ফাঁসি হয়ে যাবে, আপনি ভয় পান না? বলছে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া তো জায়েজই না। খুব দৃঢ়তার সাথে উনি মিডিয়া ফেস করেছেন। এগুলো আমাদের কাছে সোর্স অফ ইন্সপিরেশন, আমরা প্রেরণার উৎস মনে করি। তিনি আসলে ইসলামী আন্দোলনে আমার জন্য একজন শিক্ষক ছিলেন এবং বিভিন্নভাবে তার বাসায় গেলে তার পড়ার টেবিল, তার বসা, খাওয়া, তার সফর সঙ্গী হয়ে আমি দেশের বাইরে অনেক ঘুরেছি, ঢাকার বাইরে ঘুরেছি, দেখেছি যে তিনি কত একটা আদর্শ মানুষ। সেই জন্য আপনার এই প্রশ্নটা প্রথম ফর্মালি কেউ আমাকে করলো, আমি উত্তর দিয়ে খুব সন্তুষ্টি প্রকাশ করছি। রাজনীতি করছেন, আল্লাহ আপনাকে যতদিন সক্ষমতা দিয়ে রাজনীতি করবেন, আপনার পরিবারের বর্তমান যে সদস্য যারা আছেন তারা আপনার রাজনীতির সাথে ইনভলভ কিনা বা ভবিষ্যতে তাদের রাজনীতি? হ্যাঁ, ওইটা আমি বলেছি। আমার ইমিডিয়েট ছোট ভাই জেলা জামাত ইসলামী, নিজের পরিবার যেটা ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে, হ্যাঁ আমার ছেলে তো 2, মেয়ে 2, 4 ছেলে মেয়ের পরিবার আমার। বড় 2জন মেয়ে, দুজনেই জামাত ইসলামী রোকন। আমার জামাইরা 2জন ইঞ্জিনিয়ার, তারাও জামাত ইসলামী করে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর একজন ইঞ্জিনিয়ার। এরপরে 2 ছেলে ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিল। একজন সদস্য এখন ছোটজন আছে, বড়জন সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সদস্য ছিল, এখন একটা জবে আছে, একটা এয়ারলাইন্সে জব করে। আর জামাত ইসলামীর সাথে তো আছেই। আর ছোট ছেলেও সে মাদ্রাসা থেকে সে কোরআন হাফেজ, এবার সে কামিল ক্লাসে এখন পড়ছে এবং মানে ফাজিল ফাইনাল পরীক্ষা দিয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ছাত্র, সে ইসলামী ছাত্র শিবিরের সাথে সক্রিয়। ফলে আমার ওয়াইফও জামাতের রোকন। সেদিক থেকে আপনি আমার নিজের পরিবারকে, মানে পরিবার বলতে স্ত্রী সন্তানদের যে পরিবার, সেটাকে আপনি রাজনৈতিক পরিবার বলতে পারেন। তার মানে আপনার বেড়ে ওঠা শৈশবের যে আপনি যে পরিবারে বড় আছেন সেটা একটা রাজনৈতিক পরিবার ছিল, এখন আপনি যে পরিবারটাকে লিড দিচ্ছেন তারাও মূলত রাজনীতির সাথে জড়িত আছে। মিয়া গোলাম পরোয়ার, আমরা আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি একাধারে 2টা পেশার সাথে এর আগে জড়িত ছিলেন। আপনি সাংবাদিকতাও করেছেন, আপনি শিক্ষকতাও করেছেন। আমরা দেখি আমাদের দেশের মানুষ একটা চাকরি যখন পায় তখন তারা নিজেকে সেই জায়গায় গুটিয়ে নিয়ে যে একটা সুন্দর, যে একেবারে ঝামেলাহীন জীবনযাপন করতে চায়। সেখান থেকে আপনি
দুইটা পেশা ছেড়ে, বিশেষ করে আমি যদি শিক্ষকতা পেশার কথা বলি, সেই পেশা ছেড়ে আপনি রাজনীতিতে আসলেন, এই জার্নিটা আপনার জন্য কতটুকু চ্যালেঞ্জিং ছিল? এই জার্নিটা আমার জন্য আসলে চ্যালেঞ্জিং ছিল। ফ্যামিলি লাইফে মানুষ তো লেখাপড়া শেষ করে একটা চাকরি যখন পায়, তার অর্থনৈতিক জীবন, পিতামাতা, স্ত্রী, সন্তানের জন্য খুবই প্রয়োজন সচ্ছলতা। তো আমি 2-3 বছর কলেজ অধ্যাপনা করলাম। আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে আমি মাস্টার্স করেছিলাম, অনার্স করেছি। তো সংগঠনের দায়িত্ব এমনভাবে আমার উপরে আসতে লাগলো যে আমি তো দেখি যে ওদিকে কলেজেও ডিফল্টার হয়ে যাই, টাইমলি যেতে পারি না, সংগঠন দায়িত্ব পালন করতে পারি না। পরামর্শ করে আমি রিজাইন করলাম। এরপরে আমি সাংবাদিকতা করেছি, খুলনা প্রেস ক্লাবের ইসির ইলেক্টেড এক্সিকিউটিভ মেম্বার ছিলাম। ঢাকার পত্রিকার কোটা থেকে নির্বাচিত ফার্স্ট হাইয়েস্ট ভোট পেয়ে আমি ওখানে ইসির মেম্বার ছিলাম। সেটাও এক পর্যায়ে রাজনীতিতে যত বেশি সক্রিয় হতে লাগলাম, দেখি যে সাংবাদিকতার সাথেও আর সময় মেলে না। তো আমি স্বেচ্ছায় আমি রিজাইন করেছিলাম প্রেস ক্লাব থেকে, পত্রিকা থেকে। এবং খুলনা প্রেস ক্লাবের লোকেরা আজও টিল টুডে খুবই শ্রদ্ধার সাথে আমাকে স্মরণ করে যে আপনি একমাত্র ব্যক্তি যিনি পেশা ছেড়ে যাওয়ার পরে প্রেস ক্লাবের সদস্য থেকেও নিজে ইস্তফা দিয়েছেন রিটেন। লোকরা পেশা ছেড়ে যায় কিন্তু প্রেস ক্লাব থেকে যেতে চায় না, যতদিন পারে নামটা রাখে, ধরে রাখে। কিন্তু আমাকে বলে যে পরোয়ার, তুমি, আমার সিনিয়ররা বলে যে তুমি প্রথম, এবং প্রেস ক্লাবের ইসির মিটিংগুলোতে আমরা তোমার কথা খুব স্মরণ করি যে তুমি একটা মডেল, যে পেশায় নেই তো রিজাইন করে চলে গেছো। এখন ওরা আমাকে খুব অনার করে। আরেকটা কথা হলো যে এই দুটা পেশা ছেড়েছি আমি। আমার অর্থনৈতিক জীবনে কষ্ট হয়েছে। আমার পিতার সীমিত সম্পদ, একটু চিংড়ি চাষ, একটু ব্যবসা, এরপরে আমার ভাইয়েরা আয় উপার্জন করতে, যৌথ পরিবারে ছিলাম। সেভাবেই আমি মোটামুটি কোনো রকম বলতে পারেন আপনি হ্যান্ড টু মাউথ আমাকে চলতে হয়েছে। আর আমরা যে আদর্শের আলোকে জীবন গড়েছি, এখানে আমাদের খুব আহামরি, খুব হাই অ্যাম্বিশন তো নেই। আমাদের বড় উচ্চাকাঙ্ক্ষা, বিত্ত বৈভবের বড় স্বপ্ন আসলে দুনিয়াতে আমরা দেখি না। কোনো রকম দায় দেনা মুক্ত হয়ে একটু ইজ্জতের সাথে চলতে পারলেই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি শিক্ষকতার মতো একটা মহান পেশা ছেড়ে আসছেন, আপনি কিছুদিন হলো পড়িয়েছেন। সেই সময়কার মানে যে শিক্ষক, আপনার অনেক ছাত্র আছে, আপনি নিজেও একসময় ছাত্র ছিলেন, এখন রাজনীতি করছেন। আমরা আসলে এই শিক্ষকতা পেশার যে সময়টা, সেই সময়টা আসলে আপনি কিভাবে মিস করেন, আসলে কিভাবে মূল্যায়ন করেন? খুবই মিস করি এবং খুবই মর্যাদা সম্পন্ন একটা পেশা। আমি যখন কলেজে ক্লাসে ঢুকতাম, ছেলে মেয়েদের যে সম্মান, তারা যে শ্রদ্ধা করত, এবং আমরা ক্লাস এবং ক্লাসের বাইরে তাদেরকে আমরা একটা আদর্শ মানুষ হিসেবে বোঝাবার চেষ্টা করতাম। এখন ওরা অনেক বড় হয়ে গেছে, মানে মাঝে মাঝে তো 15-20 বছর পরে মাঝে মাঝে নানান অকেশনে, স্যার আপনি আমাকে চিনতে পারছেন, আমি অমুক যে আপনার ছাত্র ছিলাম স্যার, তুমি এত বড় সড়ো হয়ে দাড়ি টাড়ি হয়ে পেকে টেকে, অথচ ছোটো তাকে দেখেছি। তো যাই হোক, এগুলো আমাদের জীবনে আর কিছু না পাই, এটা আমাদের জীবনের জন্য একটা পাওয়া, এটা সফলতা আর কি। একটা বিষয় সেটা হচ্ছে আপনি বারবার একটা কথা বলছিলেন যে রাজনীতি করতে গিয়ে আপনাকে বিভিন্ন সময় পরিবার থেকে দূরে থাকতে হয়েছে, এবং বিগত 15 বছর বিশেষ করে দীর্ঘ একটা সময় আপনাকে জেল জীবনে অতিক্রম করতে হয়েছে। আমরা আপনার জেল জীবনের কথা শুনবো, তার আগে আমরা আবারও একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, এই পর্যায়ে ঈদ আড্ডা অনুষ্ঠানের আরও একটা বিরতির সময় হলো। আমরা বিরতির পর আবারও ফিরছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর ঈদের বিশেষ আয়োজন ঈদ আড্ডা অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের সাথে অতিথি হিসাবে আছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ঈদ আড্ডা অনুষ্ঠানে। ধন্যবাদ। যে আমরা যে জায়গায় ছিলাম, আপনি রাজনীতি করতে গিয়ে আপনার দীর্ঘ এই রাজনৈতিক জীবন, আপনাকে বিভিন্ন সময় জেলে যেতে হয়েছে, এবং অনেক সময় মিথ্যা মামলা দিয়ে আপনাকে জেলে যেতে হয়েছে, এবং দীর্ঘ সময় পরিবার ছেড়ে থাকতে হয়েছে। আপনার জেল জীবনের অভিজ্ঞতা কেমন ছিল? সেখানের কোনো বিশেষ ঘটনা আপনার মনে আছে কিনা, সেই সম্পর্কে আমরা একটু জানতে চাই। ভালো স্মৃতি আপনি মনে করলেন। আমার প্রায় 7.5 বছরের কারা জীবনে 2010 সাল থেকে আমার জেল শুরু। আর 24-এর যে 5ই আগস্টের যে বিপ্লব হলো, নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ, 5 তারিখে হলো। আমি 6 তারিখে জেল থেকে বেরিয়েছি। তার মানে বিপ্লব চলাকালীন সময় আপনি জেলে ছিলাম এবং বেরিয়েছি, আবার নিয়েছে। লাস্ট জুলাই অভ্যুত্থান চলাকালে জুলাইয়ের 20 তারিখে আমার বাড়ি ঘেরাও করে ডিবি আবার অ্যারেস্ট করেছে বাসা থেকে। তো জুলাইয়ের 20-এ অ্যারেস্ট হয়ে আমি আগস্টের 6 তারিখে বেরোলাম আবার। মানে আমি শেষ সংগ্রামেও সাথী ছিলাম আর কি। এই তো আমার অভিজ্ঞতাটা খুব ব্যতিক্রম। প্রথম হচ্ছে যে আমরা জেলকে, সাধারণত মানুষ সব কিছু থেকে বিচ্ছিন্ন জীবনকে খুব কষ্টদায়কই মনে করে, পিতামাতা, স্ত্রী, সন্তানকে মিস করে, আপনজনকে।
কারোর সাথে মেশা যায় না, কথা বলা যায় না, টেলিফোন নেই, যোগাযোগ নেই। তো এটাকে আমরা খুব মনের উপরে লোড নিতাম না, কারণ আমাদের একটা স্যাটিসফ্যাকশন ছিল যে আমি তো কোনো অন্যায় করিনি, কেউ না জানুক, আমার আল্লাহ তো জানেন যে আমি নিরপরাধ, এর বিনিময়ে আমি আল্লাহর কাছে পাবো, এটা আমার মনের একটা প্রশান্তি ছিল। এইভাবে আমি যেন অহেতুক টেনশন করে আমি অসুস্থ হয়ে না পড়ি, এই জন্য আমি এগুলো কোনো আল্লাহর উপরে সুপর্দ করেছি। সেকেন্ড হচ্ছে যে কারাগারে দুইটা কাজের জন্য খুব অখণ্ড অবসর পাওয়া যায়। একটা হচ্ছে ইবাদত বন্দেগী, আলহামদুলিল্লাহ, নামাজ, রোজা, নফল রোজা, নফল নামাজ, শেষ রাতের নামাজের ইবাদত বন্দেগী, নিরিবিলি, এটার জন্য আল্লাহকে খুব নিকটে অনুভব করা যায়। আরেকটা হচ্ছে লেখাপড়া করা। ওখানে কারাগারে তো কারা লাইব্রেরি আছে, ওখানে কোরআন হাদিস তাফসির বই, পুস্তক, লিটারেচার আছে, ভিন্ন সাহিত্য আছে। আবার আমি বাইরে থেকে বই অনুমতি নিয়ে ভিতরে কিন্তু জেলে বই নিতাম আমি। তো ফলে কোরআন হাদিস, ইসলামিক লিটারেচার, অন্যান্য সাহিত্য পড়াশোনা করা, বই লেখা, এগুলোর ওটা আর একটা অখণ্ড অবসরের জায়গা হচ্ছে কারাগার। এবং এই পুরো সময়টা আমি এভাবে কাটিয়েছি। প্রায় 5-6টা বই আমি কারাগারে থাকতেই লিখেছি। আমি বই পড়াশোনার চেষ্টা করেছি, কোরআনের তাফসির, ভিন্ন ভিন্ন একাধিক মুফাসসিরের তাফসির পড়েছি, হাদিস পড়েছি, চেষ্টা করেছি। এখন বাইরে সেটা আমার মনে হয় যে যদিও জেল বা খারাপ কিছু কামনা করা ঠিক না, কিন্তু এখন পড়াশোনার কথা যখন আমার মনে হয়, আমি এখন পড়ার টেবিলে বসতে পারি না, আমি একটা জায়গায় আধা ঘন্টা কোরআনের উপর স্টাডি করতে, তখন আমার আফসোস হয় যে জেলেই তো ভালো ছিলাম, ভালোই তো পড়তাম, পড়াশোনার অন্তত সময় পাওয়া যেত। পড়াশোনায় যে মজাটা পেতাম, ইবাদতে যে মজাটা পেতাম, এটা এখন আর ব্যস্ত জীবন, প্রচুর মানুষজন, বৈঠক, চলা ফেরা, টেলিফোন, তদবির, পরিবার পরিজন, হ্যাঁ, সেই অ্যাটেনশন, সেই মাইন্ডসেট চেষ্টা করি, কিন্তু ওইটার মতো তৃপ্তি আর পাওয়া যায় না। কারা জীবনে গিয়ে আপনার সামনে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা মনে হয়েছে যে একেবারে এক্সেপশনাল, আপনার জীবনে স্মরণীয়, বা আপনার আশেপাশে এরকম যে কোনো না, ঘটনা? আশেপাশে বলতে আমার একটু কষ্ট লাগতো কারাগারে যখন নানান ধরনের বন্দিরা আছে, তো লাইফ সাজা আছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছে, 12 বছর 10 বছর জেল খাটছে। আবার আসামিদের শ্রেণী বিভাগ অনুযায়ী কাউকে হয়তো 24 আওয়ার লক আপে রাখতো, তারা বেরোতে পারতো না ঘর থেকে, কেউ হয়তো বারান্দা থেকে নিচে নামতে পারতো না, আবার কেউ হয়তো একটু বাইরে হাঁটাহাঁটি করতে পারতো। তো আমরা তো কখনো কারাগারে গিয়েছি, কখনো কঠোরতায় রাখছে, আবার কখনো কারাবিধি অনুযায়ী ডিভিশন পেয়েছি, আমরা একটু চলাফেরা করে দেখা করতে পেরেছি। কিন্তু যখন কারা কর্তৃপক্ষ যখন কোনো বন্দীদের উপরে নির্যাতন করত, এমনি বন্দি, তাকে দেখা যাচ্ছে যে কোনো একটা ছোট কারা ভিতরে হয়তো একটা অপরাধ করেছে, তাকে শিকল পরিয়ে, বেড়ি পরিয়ে কেস টেবিলে নিয়ে তাকে নিষ্ঠুরভাবে মারছে, আহাজারি করছে, কান্নাকাটি করছে, বাঁচাও বাঁচাও বলছে। কারা জীবনে এগুলো আমাকে খুব কষ্ট দিত। অথবা অনেক আসামি আছে রাজনৈতিক কারণে না, অন্য কোনো অপরাধে হয়তো তারা মামলা খেয়ে আসছে, আপনজন নয়, কারাগারে থাকতে বাপ মারা গেছে, মা মারা গেছে, মামলা চালানো, তাকে কারাগার থেকে বের করার কোনো লোক নেই, অসহায়, কোনো তদবির হয় না, পড়ে আছে বছরের পর বছর জেলে। এদের জীবনের কাহিনীগুলো শুনলে খুব খারাপ লাগতো। কেউ হত্যা মামলার আসামি, কেউ স্ত্রীকে হত্যা করে আসছে, ডাকাতি করে আসছে, অস্ত্রসহ ধরা পড়েছে, পিকুলিয়ার টাইপ অফ পিপুল ওখানে পাওয়া যায়। তো কারাগারের সবাই যে অপরাধী তা আমি বলবো না, তবে বেশিরভাগ অপরাধী তো কারাগারে থাকে। ফলে নানান শ্রেণীর মানুষের সঙ্গে মিশে কিন্তু অপরাধ জগৎ সম্পর্কে একটা ধারণা হয়, হ্যাঁ, সেটা একটা ভিন্ন অভিজ্ঞতা। আর আমার তো একটু ভিন্ন কষ্ট হচ্ছে যে তা কারাগারে থাকতে আমার আব্বা ইন্তেকাল করেছেন, মৃত্যুর সময় আমি আবার পাশে থাকতে পারিনি। পরে অবশ্য প্যারোলে আমি ঢাকাতে ওনার জানাজা অ্যাটেন্ড করেছিলাম। আমার আপন দুজন ভগ্নিপতি ইন্তেকাল করেছেন, বড় এবং মেজো পরপর, আমি থাকতে পারিনি। ফ্যামিলির বড় হিসেবে এগুলো আমাকে খুব পেইন দেয়। আর আমার আব্বার ইন্তেকালের পরে মা বড় অসহায় হয়েছে। ন্যাচারালি আব্বা চলে গেলে মায়েরা বড় ছেলেকেই কাছে পেতে চায়, তিনিও আমাকে বছরের পর বছর পাননি। এই জন্য মায়ের জন্য খুব কেঁদেছি, দোয়া করেছি, মা আমার জন্য দোয়া করেছে। এগুলোই। আর কষ্ট হতো যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার যে বিনা কারণে, বিনা অপরাধে, শুধুমাত্র পলিটিক্যাল আক্রোশে আমাকে নিয়ে এইভাবে আটকালো। এই জন্য খারাপ লাগতো যে এদের কি কোনো বিবেক বিচার বোধ নেই একটা লোক। এখন তো দেখা যাচ্ছে যে আল্লাহই তার বিচার করেছেন।
এবার একটু আমরা আবারও রাজনীতিতে ফিরতে চাই। আমরা তখন আপনার শৈশবের গল্প শুনলাম, আপনার শিক্ষকতা, সাংবাদিকতা, নানার দেশে এবং বিদেশের গল্প শুনলাম। আমরা একটু জানতে চাই, আপনি বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশের একটা বড় দল, তার নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে যে বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতিতে নতুন বন্দোবস্ত নিয়ে আসবে, সেই স্বপ্ন আপনারাও দেখাচ্ছেন। আমিরে জামাত এবং আপনার নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, যদি আপনারা ক্ষমতায় আসেন, সেক্ষেত্রে আপনারা রাষ্ট্র পরিচালনায় কোন জিনিসগুলোকে প্রাধান্য দিবেন? আরেকটা বিষয় উদ্বিগ্নের কথা বলে রাখি, মানুষের মনে বিশেষ করে যারা আধুনিক সমাজের সাথে পরিচিত, তারা ভাবে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে বোরকা পড়তে হবে, ঘর থেকে বের হওয়া যাবে না, নারীরা বের হতে পারবে না, তারা কর্মে ফিরতে পারবে কিনা, এই ধরনের কিছু উদ্বেগ উৎকণ্ঠা আমরা মাঝে মধ্যে শুনতে পাই। আমরা এই জায়গাটার উপরে ক্লিয়ার হতে চাই, মানে যদি রাষ্ট্র ক্ষমতায় জামাত আসে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এই উদ্বেগ নিয়ে জামাত ইসলামী কি বলতে চায়? প্রশ্ন তো ছোট, কিন্তু উত্তর তো অনেক বড়, তো আমাকে ছোট করেই বলতে হবে। পয়লা কথা হলো যে আমরা এই 5ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরে আমাদের প্রিয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সারা দেশের মানুষকে এই নতুন বাংলাদেশেরই স্বপ্ন দেখাচ্ছেন। আমরা আমাদের আমিরকে বলি তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি। তিনি কথা বলছেন এবং আমাদেরই কথার প্রতিধ্বনি তার কাছ থেকে যাচ্ছে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে ক্ষুধা দারিদ্র থাকবে না, মানুষের মৌলিক সমস্যার বেড়া জালে তাকে আটকে পড়তে হবে না, ভাত কাপড় শিক্ষা চিকিৎসার সে সমাধান পাবে। এবং মহান আল্লাহ তাআলার ইচ্ছায় জনগণ যদি আমাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেন, তাহলে আমরা শাসক হব না, আমরা সেবক হব। এবং রাষ্ট্রের প্রধান সমস্যা হচ্ছে যে মানুষের নৈতিক চরিত্রকে বিশুদ্ধ করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, অর্থনীতিতে স্বাচ্ছন্দ্য আনার জন্য সুদমুক্ত জাকাত ভিত্তিক একটা বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটা ইকোনমি আমরা এখানে চালু করব, যে সমাজে যে অর্থব্যবস্থায় মানুষের মধ্যে বেকারত্ব দারিদ্র থাকবে না। ইসলামী আদর্শ কল্যাণ রাষ্ট্রের ধারণাই হলো যে রাষ্ট্রের দায়িত্ব সকল নাগরিকের মৌলিক সমস্যা সমাধান করা। হয় প্রত্যেকে কাজ দিতে হবে, জীবন চালাবার দায়িত্ব নিতে হবে, কাউকে যদি কাজ দিতে না পারো শাসকের দায়িত্ব তাকে বেকার ভাতা দিতে হবে। তো আমরা এটা বলেছি যে শিক্ষা ব্যবস্থাকে আমরা যদি উৎপাদনমুখী কারিগরি শিক্ষায় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে শিক্ষাকে আমরা এমন জায়গায় নিয়ে যাব, আবার আদর্শিক চরিত্রিক এবং মোরালিটির আইডিওলজির দিক থেকে মানুষকে আদর্শ মানুষ আমরা করব। ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার আদর্শ ইঞ্জিনিয়ার হবে, গবেষক হবে, সচিব হবে, আমলা হবে, সেনাবাহিনীতে যাবে এবং লেখাপড়া শিখে চাকরি করে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে ওই সার্টিফিকেট দিয়ে তার চাকরি হবে, সে মানুষ বেকার থাকবে না। আইন আদালতে জুডিশিয়ারিতে সে ন্যায় বিচার পাবে, ইনসাফ পাবে, কারোর উপরে কারো জুলুম হবে না, নারী পুরুষ অমুসলিম নির্বিশেষে সবার অধিকার থাকবে। এই যে একটা মিস প্রোপাগান্ডা আছে যে আমরা আবার জামাত ক্ষমতায় গেলে সব ঘরে মেয়েরা ঢুকে যাবে, তাদের কোনো অধিকার থাকবে না, অমুসলিমদের কি হবে, নো, এটা একটা মিস প্রোপাগান্ডা, ইসলামোফোবিয়া থেকে এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাষ্ট্রের প্রধান ছিলেন, কাপড় তো আমরা সবাই পরি, ইসলাম তো কোনো পোশাকের মডেল নির্দিষ্ট করে দেননি, শরীয়তের একটা সীমা নির্দিষ্ট করেছে, তুমি যে ডিজাইনেই তুমি পরো কিন্তু এই সীমাটা তুমি রক্ষা করো। নারীদের জন্য একটা সীমা ঠিক করা হয়েছে, পুরুষের জন্য ঠিক করা। কোনো নারী কি পোশাক ছাড়া থাকে? তাকে না, ভদ্র সভ্য পোশাক তো পরতেই হয়। তো তাকে একটা সীমা দেওয়া হয়েছে যে তোমার চরিত্র নৈতিকতার জন্য এই সীমার মধ্যে তুমি তোমার দেহটাকে ঢেকে রাখো। তুমি বোরকা দিয়ে ঢাকবে কি কাপড় দিয়ে ঢাকবে, চাদর দিয়ে ঢাকবে, শাড়ি দিয়ে ঢাকবে, সালোয়ার কামিজ দেবে, দ্যাট ইজ আপ টু ইউ। আমরা সুবিধাজনক একটা পোশাক করি। তো ফলে নারীরা ইসলামে কর্মক্ষেত্রে যেটাকে বলা হয় এম্পাওয়ারমেন্ট অফ উইমেন্স, নারীর ক্ষমতায়নে, আমরা জামাত ইসলামীতে এটা পরীক্ষা করেছি। ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে 30% সমস্ত সংগঠনের নেতৃত্বে মহিলা থাকতে হবে, আমরা জামাত ইসলামীতে প্রায় 40% সব টায়ারে নারীদের নেতৃত্ব। তার মানে এর কি অন্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশি? হ্যাঁ বেশি, আমি তো তাই বলবো। আমাদের সেন্ট্রাল কমিটিতে, মজলিসের শুরায়, আমাদের জেলায় উপজেলায় সব নারীদের প্রতিনিধিত্ব। পার্লামেন্টে আমাদের মহিলারা প্রতিনিধি ছিলেন, 91-এ ছিলেন, 2001-এ আমি এমপি ছিলাম, আমাদের সাথে মহিলারা ছিলেন, তাই না? আমাদের মহিলারা ডাক্তার আছে, মহিলারা ইঞ্জিনিয়ার আছে, ইউনিভার্সিটির প্রফেসর আছে, মহিলারা বিদেশি ডেলিগেশনের সঙ্গে কথা বলছে। এই তো আমাদের ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে আমাদের মহিলা নেত্রীরা এই অফিসে এসেছেন, ওনারা কথা বলেছেন। ফলে এটা একটা অপপ্রচার, মানে ইসলাম সম্পর্কে প্যানিক তৈরি করা। তারপর আমরা অমুসলিমদেরকেও বলি, ইসলাম প্রতিষ্ঠিত হলে ইসলামী কল্যাণ রাষ্ট্রে আল্লাহর নবী এটা বলেছেন, মুসলিম শাসকের দায়িত্বে যত ধর্মের লোকেরা থাকবে তাদের জান মাল সম্পদ হচ্ছে একজন মুসলিম শাসকের কাছে আমানত স্বরূপ।
ফলে তার অর্থনীতি, রাজনীতি, তার জীবনের নিরাপত্তা, খাদ্যবস্ত্রের অধিকার অন্য সব আদর্শের চেয়ে ইসলামের মধ্যেই কিন্তু অমুসলিমরা অধিকার পাবে। আল্লাহ তাআলা যেমন সূর্যের আলো, আকাশ, বাতাস, পানি, এর থেকে সব ধর্মের লোকেরাই কিন্তু সমান উপকৃত হয়। তো আল্লাহর যে বিধান, এর থেকে সব ধর্মের মানুষের জন্য এখানে কল্যাণ আছে, সেখানে আরও বেশি কমফর্ট এবং সেফটি অনুভব করবে। এই জন্য কিন্তু এখন অমুসলিমদের মধ্যেও কিন্তু জামাতের দিকে আসার, আমরা এই ভুল ভাঙছি যে জামাতের এই আদর্শকে সমর্থন করার অর্থ এই না যে তুমি তোমার ধর্ম পালন করতে পারবে না, তোমাকে মুসলমান হয়ে যাবে, নট দ্যাট। হ্যাঁ, তোমার ইসলামী আদর্শ পছন্দ হলে তুমি মুসলিম হবে, সেটা তোমার ব্যাপার, কোনো জবরদস্তি নেই। কিন্তু অমুসলিম থেকেও ইসলামের রাজনৈতিক কর্মসূচি, অর্থনৈতিক কর্মসূচি, সামাজিক কর্মসূচি যদি আপনার ভালো লাগে, তো আপনি আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম পালন করেও আপনি ইসলামের পলিটিক্যাল প্রোগ্রাম, ইকোনমিক্যাল প্রোগ্রামকে আপনি সাপোর্ট করে এই সমাজে আপনি নিরাপদ থাকতে পারেন। এইভাবে অনেক লোকেরা আমাদের সদস্য হয়ে গেছে। তার মানে বিষয়টা হচ্ছে যে জামাতকে কেন্দ্র করে নারীদের সম্পর্কে যে কথাগুলো বলা, এটা এক ধরনের প্রোপাগান্ডা। বরঞ্চ আপনারা সবার অধিকার, যে যার যতটুকু অধিকার দেওয়া আছে সেভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। মিয়া গোলাম পরোয়ার, আমরা একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে তরুণ রাজনীতিবিদ হিসাবে আপনি আজকে এই জায়গায় এসেছেন, মানে আপনার যুবক সময় থেকে আপনি রাজনীতি করছেন। আমরা দেখতে পেলাম যে বিগত 15 বছরে বা 5 আগস্টের যে সময়টা ছিল, সেই সময়ের অর্থাৎ 15 বছরটাকে যদি আমরা কাউন্ট করি, তরুণরা রাজনীতিতে বিমুখ হচ্ছিল, তারা বরং তো চাকরিমুখী বেশি হচ্ছিল, তারা ধরে নিছে যে রাজনীতি আমাদের জন্য না। এই বিমুখতার কারণটা কি? আমরা যদিও দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে তরুণদের একটি অংশ রাজনীতিতে আসছে, একজন রাজনীতিবিদ হিসেবে আপনার মূল্যায়নটিকে, কেন তরুণরা রাজনীতিতে আসতে চায়? অনেকগুলো কারণ আছে, আমি খুব সংক্ষেপে 2টা প্রধান কারণ দেখি। একটা হচ্ছে যে এই দীর্ঘ রাজনীতি এবং ফ্যাসিবাদী এই শাসনের যুগে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে ক্যাম্পাস পলিটিক্সটা খুব সন্ত্রাস নির্ভর হয়ে পড়েছিল। মেধা নির্ভর নয়, সন্ত্রাস নির্ভর। মারামারি, হল দখল, গুলি, অমুক সংগঠন করে, অমুক করে, তো জোর করে হল দখল করবে। ছাত্র সংসদ নির্বাচনে মারামারি হবে, পোস্টার লাগালো কেন, ছিঁড়বে, গুলি করবে, মারবে, স্টেপিং করবে। তো ফলে এত পরিমাণ ছাত্র হত্যা এবং হত্যাকাণ্ড, সংঘাত, সংঘর্ষ, মারামারি হতে লাগলো যে মেধাবী ছেলেদের পিতামাতারা কিন্তু আর তার সন্তানকে রাজনীতিতে দিতে নিরুৎসাহ বোধ করল না। তুমি সংগঠন করতে পারবে না, করলে মারামারি, লেখাপড়া করো, রাজনীতি মুক্ত থাকো। এটা একটা। সেকেন্ড হচ্ছে যে অর্থনৈতিক সংকট এবং দারিদ্র্য, বেকারত্ব এমনভাবে আমাদের সমাজের মধ্যে আছে, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, অর্থ পাচার করে শাসক গোষ্ঠীর কিছু লোক এখান থেকে উপকৃত হয়েছে, আর বিপুল সংখ্যক যুবক কর্মহীন, প্রায় 3 থেকে 4 কোটি লোক শিক্ষিত যুবক বেকার। এই জন্য এটা একটা হতাশা তৈরি করেছে যে আমার রাজনীতি করে কী হবে, আমার অভাবী দরিদ্র পিতামাতার মুখে হাসি ফোটাতে হবে, তার কাপড় কিনতে হবে, তার খাবার জোগাড় করতে হবে। এই জন্য তারা করেছে কি, রাজনীতির চেয়ে তার পরিবার সংসারমুখী হয়ে তার অর্থনৈতিক জীবনে কী করে একটু স্বাচ্ছন্দ্য সে অর্জন করতে পারবে, এদিকেই তার অ্যাটেনশনটা সে দিয়েছে। ফলে অর্থনৈতিক সংকটে যুবকদের অর্থ উপার্জন করে সংকট বিপদ থেকে নিজে ফ্যামিলিকে বাঁচে, নিজে স্বনির্ভর হওয়া, কর্মমুখী হওয়া। আরেকটা হলো ক্যাম্পাস এবং পলিটিক্সের সন্ত্রাস ছেলেদেরকে রাজনীতি থেকে দূরে রেখেছে। আর রাজনীতিবিদ হয়ে দুর্নীতি, জেল, অপকর্ম, বাংলাদেশের আপনি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার থেকে নিয়ে পর্যন্ত যা বিদায় হয়েছে, কে বাদ আছে? তো রাজনীতি করলে তো খালি দুর্নীতি, অর্থ লোপাট, খুনি আসামি, ক্ষমতার অপব্যবহার। তো ভালো কোনো উদাহরণ, খুব 1টা 2টা হাজারে লাখে 2-1টা উদাহরণ ব্যতিক্রম, এক্সেপশন ইজ এভরিহোয়ার। এই জন্য যে ছাত্র রাজনীতি করে এসে এদেশে আমি মন্ত্রী, এমপি পলিটিক্স করব, দেশের কোনো জায়গায় যাব, সুনাম তো কেউ অর্জন করতে পারছে না, ভালো উদাহরণ আসলে আমরা তৈরি করতে পারিনি। এই জন্য আমরা মনে করি যে এটা ইট ইজ অলসো আওয়ার ফেলিউর। আমরা রাজনীতিবিদরা রাজনীতিতে ভালো কোনো আইকন, ভালো কোনো উদাহরণ, কোনো মডেল আমরা কিন্তু দেখাতে পারিনি যে না, সুশিক্ষিত, মেধাবী ছাত্ররা রাজনীতি করুক এবং রাজনীতিতে এসে দেশ গড়ার কাজে ভালো পার্লামেন্টেরিয়ান, ভালো প্রাইম মিনিস্টার, ভালো সচিব, ভালো মিলিটারি অফিসার, এই উদাহরণটা যদি এ জাতি বা এই জাতিকে যারা লিড করছে তারা দেখাতে পারে, তাহলে তরুণদের মধ্যে ছাত্র রাজনীতিতে আসার একটা আগ্রহ তৈরি হবে। যেমন এই বিপ্লবের পরে কিন্তু ইয়াংদের মধ্যে এই যে কোটার আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, 1 দফার সংগ্রাম, তাদের বিপুল আত্মদান কিন্তু যুবকদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি করেছে যে না, ছাত্ররা নামলে তো দেশ বদলে যায়, জুলুম থেকে দেশ বাঁচাতে যুবকদের লাগে না,
ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ, এই আইডিয়াটা কিন্তু এখন তারুণ্যের মধ্যে দেখা যাচ্ছে। সেজন্য আমরা নিরাশ নই। হতে পারে যে এই জুলাই অভ্যুত্থান আমাদের তরুণদেরকে নতুন নেতৃত্বের দিকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে। এবং আমরা জামাত ইসলামীও বলেছি যে আমরা যদি জনগণ দেশের দায়িত্ব আমাদেরকে দেয়, তো আমরা এই দায়িত্ব তরুণদের হাতেই তুলে দিতে চাই। তরুণরাই হবে আগামী দিনের রাষ্ট্রের শাসক। মিয়া গোলাম পরোয়ার, আমরা একেবারে আপনার শৈশব জীবন থেকে শুরু করে রাজনৈতিক সব নিয়ে কথা বলছিলাম। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা নিশ্চয়ই অনেক দর্শক আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং ঈদ উপলক্ষে তারা তাদের পরিবার পরিজনদের সাথে আছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? ধন্যবাদ আপনাকেও এবং নিউজ 24-এর মাধ্যমে সারা দেশের দর্শক শ্রোতা যারা দেশে এবং বিদেশ থেকে আমাদেরকে দেখছেন, আমি নিজের তরফ থেকে, জামাতে ইসলামের তরফ থেকে তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ উল ফিতরের যে মোবারকবাদ, ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিনে যখন তার সঙ্গী সাথীদের সাথে মিলিত হয়ে শুভেচ্ছা জানাতেন, তখন তিনি একটা দোয়া পড়তেন, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই ইবাদত, এই সিয়াম, এই সাধনার তোমারটাও কবুল হোক, আমারটাও কবুল হোক, এটা দিয়েই আল্লাহ নবীর সঙ্গী সাথীদের কুশল বিনিময় করতেন। আমিও দেশে বিদেশে সকল মানুষকে এই দোয়া তাদের সবার জন্য করছি যে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা যেখানে জন্মেছি, এই দেশ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আমরা এই দেশকে সুন্দর করে গড়ব, মানুষের বসবাসের উপযোগী, নিরাপদ, সম্মান এবং স্বস্তির একটা নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে যেন আমরা সাহায্য করতে পারি। সেক্ষেত্রে জামাত ইসলামী দেশবাসীর পাশে থাকবে। আমি নিউজ 24-এর মাধ্যমে সেই আবেদন জানাই। আপনাকেও 2025-এর ঈদ উল ফিতরের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও ঈদের শুভেচ্ছা। দর্শক, দীর্ঘ সময় আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমরা আজকে এমন একজন ব্যক্তিকে আপনাদের সামনে হাজির করেছিলাম, আমরা যাকে শুধু রাজনীতিবিদ হিসেবে জানতাম, কিন্তু আজকে আমরা এই দীর্ঘ সময়ে তার পারিবারিক জীবন, তার রাজনৈতিক জীবন, তিনি শিক্ষক ছিলেন, তিনি যে সাংবাদিক ছিলেন এটা হয়তো অনেকেই জানতেন না, তার বিভিন্ন ঘটনা নিয়ে আমরা তার মুখোমুখি হয়েছিলাম। আমাদের সাথে ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ভবিষ্যতেও নিউজ 24-এর সাথে থাকবেন এই প্রত্যাশায় আমরা আজকের ঈদের যে বিশেষ আয়োজন, ঈদ আড্ডা অনুষ্ঠান, এখানেই শেষ করতে চাচ্ছি। যে যেখানে পরিবার পরিজনদের সাথে ঈদ কাটাচ্ছেন, আপনাদের সবার ঈদ ভালো কাটুক এবং পরিবার পরিজনদের সাথে সবাই ভালো থাকুন, এই কামনায় শেষ করছি আজকের ঈদ আড্ডা অনুষ্ঠান। আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।